রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। আবারও গ্যাস সংকট, যোগ হয়েছে তীব্র লোডশেডিং। সামনে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা জ্বালানি প্রতিমন্ত্রীর। মার্কেট ও শপিং মল খোলা থাকবে রাত 8টা পর্যন্ত। মানবতা বিরোধী এক মামলায় 7 আসামির সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ। ওবায়দুল কাদের ছিলেন রাজনৈতিক জোকার, চিফ প্রসিকিউটরের মন্তব্য। দেখছিলেন সংবাদ শিরোনাম। রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন বৃহস্পতিবার। এ পর্যন্ত বিএনপি ও জামাত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বিরোধী জোটের প্রার্থীর নাম প্রকাশ করা হলেও বিএনপির প্রার্থীর নাম এখনও জানা যায়নি। মনোনয়ন বাছাই করা হবে আগামী রোববার। প্রত্যাহারের শেষ সময় আগামী 18 আগস্ট। 20 আগস্ট দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ হবে জাতীয় সংসদে। ওই দিন দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট দেবেন 349 জন সংসদ সদস্য। মঙ্গলবার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991-এর 5-এর 3 ধারার ক্ষমতা বলে আগামী 20 আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদ সদস্যদের বৈঠক আহ্বান করা হয়েছে। মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন স্পিকার এম হাফিজ উদ্দিন আহমদ। রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বেলা 12টায় ওই বৈঠকে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী চূড়ান্ত করা হবে। এরপর দলের পক্ষ থেকে জমা দেওয়া হবে মনোনয়নপত্র। দলীয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে কার নাম চূড়ান্ত করা হবে তা নিয়ে দলের নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে। বৃহস্পতিবার স্থায়ী কমিটির বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 13 আগস্ট। ফলে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনেই বিএনপির প্রার্থী চূড়ান্ত করে মনোনয়নপত্র জমার প্রস্তুতি নেওয়া হয়েছে। আবারও গ্যাস সংকটে সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না চাহিদা মতো গ্যাস। ভোররাত থেকেই পাম্পে দীর্ঘ গাড়ির সারি। গ্যাস মিলছে না বাসাবাড়িতেও। সে সাথে যোগ হয়েছে তীব্র লোডশেডিং। সামনে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। জানালেন, সাগরে ভাসমান সামিটের এলএনজি টার্মিনালে গ্যাস ডিসচার্জ বন্ধ। এক্সিলারেটরি ঠিক করতে পুরোপুরি বন্ধ রাখতে হবে 72 ঘন্টার জন্য। এদিকে বৃহস্পতিবার থেকে রাত 8টা পর্যন্ত খোলা রাখা যাবে মার্কেট ও শপিং মল। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। গ্যাস সংকটে দুর্ভোগের যেন শেষ নেই নগরবাসীর। ভোর না হতেই সিএনজি স্টেশনের সামনে গাড়ির দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত জ্বালানি। গ্যাসের চাপ এতটাই কম, বাসাবাড়িতেও জ্বলছে না চুলা। গ্যাস সংকটে রান্না বন্ধ, পরিবহন ব্যবস্থায় বিশৃঙ্খলা, বিপর্যস্ত মানুষের নিত্যদিনের কর্মকাণ্ড। 7-8 ঘন্টা যদি গ্যাস নিতেই লাগে তাহলে ইনকাম করবে কোথায়? যদি গাড়ির জমা আছে, জমাই তো উঠাইতে পারবো না। এই পর্যন্ত আমরা এই যে 8-9 ঘন্টা 8-8.5 ঘন্টা হয়ে গেল লাইনে আছি। এই গ্যাসের সংকট কবে যাবে ওইটি আমরা আপনার কাছে জানতে চাই এবং সরকারের কাছে জানতে চাই। আর সরকারে কি করবো? লাইনে যদি গ্যাস না থাকে পাম্পে আলার গ্যাস দেবো ভর্তি করে। সচিবালয় এ নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। জানান, বঙ্গোপসাগর উত্তাল থাকায় এলএনজি পাইপলাইনে নেওয়া যাচ্ছে না। সমস্যা সমাধানে আরও সময় লাগবে। এক্সিলারেট টার্মিনাল আপনারা জানেন পার্শিয়াল ক্যাপাসিটিতে রান করছে। এটা ফুল ক্যাপাসিটিতে যদি রান করতে হয় তাহলে আমার প্রায় 72 ঘন্টার জন্য এক্সিলারেট টার্মিনালকে বন্ধ করা লাগবে। ইটস দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। এই সিদ্ধান্তটা নেওয়াটা কিন্তু খুব কঠিন একটি সিদ্ধান্ত। আমরা তাদের সাথে কথা বলছি। হোয়ারাস আবার সামিট টার্মিনালে বে অফ বেঙ্গলের রাফ থাকবার কারণে আমরা কার্গো স্টিল ওয়েটিং ফর ডিসচার্জ। দ্যাট ইজ দ্য প্রবলেম। প্রকৃতি স্বাভাবিক হলে ইনশাল্লাহ আমরা এই গ্যাসটা ডিসচার্জ করতে পারবো এবং সেক্ষেত্রে গ্যাস সাপ্লাই স্বাভাবিক হবে কিছু না। লোডশেডিং এর জন্য আগে সরকারের দীর্ঘমেয়াদী সিদ্ধান্তহীনতাকে দুষলেন প্রতিমন্ত্রী। আশ্বস্ত করেন, সংকট কাটাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। ভুল নীতি আপনি গ্রহণ করবেন, একটি সময় তার মাসুল দিতে হবে। বিগত সরকারগুলো কোনো মধ্যমেয়াদী, কোনো দীর্ঘমেয়াদী কোনো সমাধান সূত্র খোঁজেননি, তাৎক্ষণিক সমাধানের পথে গেছেন বলে আজকে হঠাৎ করে একটি সংকট হয়েছে। সেই সংকটের সময়টা হয়তো আজকে এসেছে, আজকে না হলে হয়তো আগামীকাল আসতো, আগামীকাল না হলে হয়তো পরশু দিন আসতো। একটি সময় এই পরিস্থিতির মুখোমুখি আপনাকে আমাকে হতেই হতো। এদিকে বুধবার সন্ধ্যার পর থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির কথা জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো এমন গুজব সঠিক নয় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বুধবার আন্তর্জাতিক যুব দিবসের অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, ভারতের সাথে জটিলতা সমাধানযোগ্য যে কোনো সমস্যা সমাধানে কাজ করবে দুই দেশের সরকার। বিশ্বব্যাপী যুব সমাজ সবচেয়ে বড় শক্তি। প্রতিটি স্তরে যুব সমাজকে নতুন চ্যালেঞ্জ নিতে হবে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী যুব সমাজের উন্নতিতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। মন্ত্রিসভার আলোচনায় সর্বোচ্চ গুরুত্ব পায় যুব সমাজের উন্নয়নের নানা দিক। একই অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, ঘরে বসে যাতে যুব ও নারীরা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে নিজেদের কর্মসংস্থান তৈরি করতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের উপরে নাকি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটা গুজব ছড়িয়ে পড়েছে। এই ধরনের কোন গুজব এখন পর্যন্ত সরকারের কানে আসেনি। ভারতের রাষ্ট্রদূত নিজেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে বেরিয়ে বলেছেন, দুই দেশের এমন কোন সমস্যা নাই যা সমাধান করা যাবে না। কথা বলেই তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি ইতিবাচক ফলাফলের জন্য। বর্তমান সরকার যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে আমরা চেষ্টা করছি যে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কিভাবে আমাদের যুব নারীরা ঘরে বসেই তারা যাতে স্বাবলম্বী হতে পারে, তাদের পরিবারকে স্বাবলম্বী করতে পারে। এবং আপনারা দেখেছেন যে রিসেন্টলি আমরা 64টি জেলায় ফ্রিল্যান্সিং কর্মসূচি উদ্বোধন করেছি। আমরা এআই প্রযুক্তির ব্যবহারের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির যে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কিভাবে আমাদের যুব নারীরা উপকৃত হতে পারে সেই বিষয় নিয়ে আমরা ইতিমধ্যে 64টি জেলায় কার্যক্রম শুরু করেছি। গেজেটভুক্ত হওয়ার জন্য নয়, দেশের প্রয়োজনেই যুদ্ধে গিয়েছিলেন জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। একই সাথে তিনি বলেন, মন্ত্রিত্ব খাটিয়ে গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা হতে চান না তিনি। এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, একটি দল মুক্তিযুদ্ধকে ভুয়া বলার জন্য দাঁড়িয়ে আছে। এসবের মধ্যে সঠিকভাবে শহীদ ও যোদ্ধাদের তালিকা করার কথা জানান তিনি। আরেফিন শাওনের রিপোর্ট। বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকাভুক্তিতে করণীয় নিয়ে মতবিনিময় সভা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী, মুক্তিযোদ্ধা ও গুণীজনেরা। আলোচনায় উঠে আসে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি, যোদ্ধাদের সুযোগ সুবিধার কথা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে করণীয় বিষয়গুলো। সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, অন্তর্বর্তী সরকারের সময় পাশ হওয়া জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনটি সংসদে আবার উত্থাপন করে সংশোধন করা হবে। যা ত্রুটি আছে অন্তর্বর্তীকালীন সরকারের যে অধ্যাদেশ, ওটাই হুবহু আইনে পরিণত হয়েছে এবং এখন আমরা সেই বিষয়গুলোকে নতুন করে অ্যাড্রেস করে এটাকে সংসদে আবার সংশোধনী আনার প্রস্তুতি নিচ্ছি। একই সাথে মন্ত্রী বলেন, জোর খাটিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তারা আর মুক্তিযোদ্ধা হতে পারবে না। যুদ্ধ তো করেছি গেজেটভুক্ত হওয়ার জন্য নয়, আমি মুক্তিযুদ্ধ করেছি আমার দেশপ্রেম থেকে। আমি কিন্তু মুক্তিযোদ্ধা হিসেবে এখনো গেজেটভুক্ত না এবং মন্ত্রী হয়েও ওই গেজেটভুক্ত হবার চিন্তাও করব না। আগামী দিনে আমরা একটা সুন্দর মুক্তিযুদ্ধের সুন্দর একটি যোদ্ধাদের তালিকা, শহীদদের তালিকা, বীরাঙ্গনাদের তালিকা তৈরি করতে পারি, কারণ আমরা মুক্তিযুদ্ধকে কলঙ্ক মুক্ত করতে চাই, কারণ এটাই আমাদের জাতির সবচেয়ে বড় অর্জন। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, একটি দল মুক্তিযুদ্ধকে ভুয়া বলার জন্য দাঁড়িয়ে আছে। আমি যখন বিভিন্ন জায়গায় যাই তখন এই ভুয়া মুক্তিযোদ্ধা এবং এই বিষয়ে আপনারা কি করবেন এইটা আমাদের প্রায় শুনতে হয়। একজন রাজনীতিবিদ হিসেবে এটা যেমন আমাকে কষ্ট দেয়, একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে মুক্তিযোদ্ধা শব্দটির আগে যে ভুয়া শব্দটি যোগ হয়ে গিয়েছে সেটি অত্যন্ত পীড়াদায়ক। এক সময় গিয়ে মুক্তিযোদ্ধাটাই না ভুয়া হয়ে যায়, সেই ধরনের একটা আমাদের প্রতিপক্ষ কিন্তু আস্তে আস্তে দাঁড় হচ্ছে। যাই হোক, এটা আমরা কোনোভাবে হতে দেব না। এটা আমাদের মুক্তিযুদ্ধ আমাদের বাংলাদেশের শুরু এবং এর মাধ্যমে আমাদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। পরবর্তীকালে যা কিছুই হয়েছে তা কোনোদিনও মুক্তিযুদ্ধের সমতুল্য হবে না। এ সময় মাঠ পর্যায়ে শহীদ বীরাঙ্গনাদের তালিকা করতে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। আরেফিন শাওন,
বাংলা ভিশন, ঢাকা। ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো, বলেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করে দেখানোর চেষ্টা করছে কিছু দল। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে তার কবরে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এই কথা বলেন রুহুল কবির রিজভী। এ সময় আরাফাত রহমান কোকোর জীবন, ইতিহাস ও ক্রীড়াঙ্গনে তার ভূমিকার কথা উল্লেখ করে তার রুহের মাগফিরাত কামনা করেন। রুহুল কবির রিজভী বলেন, বর্তমান বিরোধী দলের আচরণ পলাতক শক্তিকে উজ্জীবিত করতে সাহায্য করছে বলে উল্লেখ করেন তিনি। দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে ক্রীড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার বিষয়ে সরকার কাজ করছে বলেও জানান রুহুল কবির রিজভী। মরহুম আরাফাত রহমান কোকো এমন এক পরিবেশে, এমন এক পরিস্থিতিতে তিনি পৃথিবী থেকে চলে গেলেন, এই যাওয়াটাও ফ্যাসিবাদের এক চূড়ান্ত বহিঃপ্রকাশের মুখেই তিনি আর নিজেকে ধাতস্থ করতে পারেননি। মুক্তিযুদ্ধের সাথে যে নামটি অবিচ্ছিন্নভাবে জড়িত, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক, তাকে মুছে ফেলার একটা খুব গভীর চক্রান্তের প্রচেষ্টা চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, ওবায়দুল কাদেরকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করে দলকে বিপর্যস্ত করেছে। তিনি ছিলেন রাজনৈতিক জোকার। এদিন জুলাই মানবতাবিরোধী অপরাধ মামলায় কাদের, নাসিম, আরাফাত, সাদ্দাম ও পরশসহ ৭ জনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে রাষ্ট্রপক্ষ। মেজবা রহমানের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানকে ঘিরে সংঘটিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে একাধিক মামলার বিচার। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ যুবলীগ, ছাত্রলীগের ৭ শীর্ষ নেতার বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক শেষ হয়েছে। মোহাম্মদ আলী আরাফাত, বাহাউদ্দিন নাসিম, সাদ্দাম হোসেন এবং ইনান, এদের বিভিন্ন কর্মকাণ্ডে বিভিন্ন রকমের ভূমিকা এবং বিশেষ করে নিখিল, যুবলীগের যিনি প্রেসিডেন্ট বা সেক্রেটারি নিখিল, তাদের প্রত্যক্ষ অংশগ্রহণের মধ্য দিয়ে সরাসরি গুলি এবং নানা তাদের এই কর্মকাণ্ডের মধ্যে আমাদের ১৪০০ ছাত্র জনতা শহীদ হয়েছিল। যুক্তিতর্ক শেষে প্রসিকিউশন এই মামলায় অভিযুক্ত সকল আসামির সর্বোচ্চ শাস্তির দাবি সহ তাদের সম্পত্তি বাজেয়াপ্তের দাবি জানিয়েছে। সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ হয় অথবা যে জরিমানার আদেশ হয়, সেটা কি প্রক্রিয়া আদায় হবে বা বাস্তবায়ন হবে, সেটির জন্য যেহেতু আমাদের রুলস অফ প্রসিডিওরে ক্লিয়ার কোনো প্রভিশন নাই, সেই জন্য আমরা মাননীয় ট্রাইব্যুনালের কাছে আজকে বলেছি যে আমাদের দেশে যে প্রচলিত আইনটা আছে, পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট এবং ফৌজদারি কার্যবিধি ৩৮৬ ধারার বিধানটা যাতে মিউটাটিস মিউট্যান্ডিস অনুসরণ করে যেন এইটি প্রয়োগ করা যায় এবং বাস্তবায়ন করা যায়, সেই আবেদনটা আমরা করেছি। এই মামলায় শহীদ ওসমান হাদি সহ ২৯ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। সেই সাথে বাজিয়ে শোনা হয়েছে একাধিক ফোন কল রেকর্ড। মেজবা রহমান, বাংলা ভিশন, ঢাকা। পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা, অস্ত্র ও চাঁদাবাজি রোধে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বলেন, পাহাড় থেকে সেনাবাহিনী প্রত্যাহারের দাবি দেশের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলতে পারে। জাতীয় প্রেস ক্লাবে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন আয়োজিত পার্বত্য চট্টগ্রামের সংকট, সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ শীর্ষক সেমিনারে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যা কোনো একক রাজনৈতিক ইস্যু নয়, এটি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্ন। তাই সরকার, বিরোধী দল, নিরাপত্তা বাহিনী এবং সব অংশীজনকে একটি অভিন্ন জাতীয় অবস্থানে পৌঁছাতে হবে। নুরুল হক নূর বলেন, পাহাড়ে অবৈধ অস্ত্রের উৎস ও সশস্ত্র গোষ্ঠীর অর্থায়নের পথ চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সেমিনারে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট সাইফুল্লাহ খান সাইফ পার্বত্য অঞ্চলে সশস্ত্র তৎপরতা, চাঁদাবাজি ও নিরাপত্তা ঝুঁকির বিষয় তুলে ধরেন।
সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে প্রধান বিচারপতি সংবিধান লঙ্ঘন করেছেন বলেছেন সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবির। দুপুরে হাইকোর্টের প্রধান ফটকের সামনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সহ হাইকোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে করা ল রিপোর্টার্স ফোরামের মানববন্ধন কর্মসূচিতে একথা বলেন তিনি আরও বলেন, অবিলম্বে আদালতে সাংবাদিকদের ঢুকতে না দিলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে সাংবাদিক সমাজ। মানববন্ধনে আইন বিটের সাংবাদিক সম্পাদক পরিষদ, ডিইউজে, ডিআরইউর নেতারাও অংশ নেন। এ সময় তারাও নাগরিকদের তথ্য পাওয়ার সাংবিধানিক অধিকার নিশ্চিতে অবিলম্বে সাংবাদিকদের আপিল বিভাগে প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানান। বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে, সেখানে বাংলাদেশে এ ধরনের সিদ্ধান্ত বিচারের স্বচ্ছতা ও ন্যায় বিচার পরিপন্থী। আপিল বিভাগের এজলাসে সাংবাদিকদের প্রবেশ পুনর্বহাল না করলে আন্দোলন অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা। এর আগে গত 7 জানুয়ারি থেকে আপিল বিভাগ সহ সুপ্রিম কোর্টের বিভিন্ন এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার বন্ধ রয়েছে। এ বিষয়ে বারবার আবেদন করা হলেও প্রধান বিচারপতি সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেননি। উন্মুক্ত আদালতে বিচার করা, জনসমক্ষে বিচার করা বাংলাদেশের রাষ্ট্রের যে সংবিধান তার দিক থেকে এটা একটি বাধ্যবাধকতা। যেই বিচার বিভাগের সর্বোচ্চ কর্তৃপক্ষকে বাংলাদেশ রাষ্ট্রের সংবিধানের কোনো অধিকার যদি ক্ষুণ্ণ হয় সেইটা সমুন্নত করবার অধিকার দেওয়া হয়েছে, সেই বিচার বিভাগ নিজে যদি সেই অধিকারকে লঙ্ঘন করে, এটা একটা দুঃখজনক, দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনক ঘটনা। পল্লবীতে বিএনপি নেতা আলমগীর হত্যা চেষ্টা মামলায় ল্যাংড়া রুবেল সহ 5 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পুলিশ জানায়, মাদকের টাকার ভাগ বাটোয়ারা নিয়ে আলমগীরকে হত্যার উদ্দেশ্যে গুলি করে ল্যাংড়া রুবেল। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য দেন ডিবি প্রধান। তিনি জানান, মাদক বিক্রির 15 লাখ টাকার জন্য ল্যাংড়া রুবেল তার শুটার দল নিয়ে গুলি চালায় আলমগীরের উপর। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় ফরেস্টার গ্রুপের এই সদস্যের নামে একাধিক মাদক বিক্রি ও হত্যা মামলা রয়েছে বলেও জানায় পুলিশ। গত 7 আগস্ট পল্লবীতে বিএনপি নেতা আলমগীর হোসেনকে হত্যার উদ্দেশ্যে গুলি চালায় এই রুবেল ও তার সহযোগীরা। গুলিতে গুরুতর আহত হন আলমগীর। এই ঘটনায় একজন পথচারীও গুলিবিদ্ধ হন। পরে ছায়া তদন্তে নামলে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। 15 লক্ষ টাকার এই মাদক সংক্রান্ত ক্রয় বিক্রয়ের একটা হিসাব নিয়ে তাদের ভিতর দ্বন্দ্ব ছিল। আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে যেটা জেনেছি, মহামান্য আদালতের কাছে জানাবো যে আসামি এই ল্যাংড়া হওয়ার পরেও এত কিছু করে বেড়াচ্ছে, তার নামে 7টা মামলা আছে এবং দেখেন যে সে একজন মানুষকে হত্যা করার চেষ্টা করেছিল। তাকে গ্রেপ্তারের জন্য আমরা 3 দিন যাবৎ দিন রাত, আমি বলবো যে দিন রাত পরিশ্রম করা হয়েছে। আপনারা জানেন যে আমি বর্ণনা দিলাম যে আমরা এখানে গেছি, ঢাকার বাইরে গেছি, গাজীপুরে গিয়েছি, তারপরে তাদের জন্য এই বেড়িবাঁধের ওপর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা। তো এগুলো বিষয় নিয়ে মহামান্য আদালত যেরকম তার ল্যাংড়ার বিষয়টা দেখবে, আমাদের পরিশ্রমের বিষয়টা তারা আমলে নেবে। বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকে ককটেল সদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। বেলা 11টার দিকে আকস্মিক এই বিস্ফোরণে বিকট শব্দে পুরো আদালত চত্বরে আতঙ্কের সৃষ্টি হয়। তবে কারো হতাহতের খবর পাওয়া যায়নি। এর পরপরই ঘটনাস্থল ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ টিম। পাশাপাশি বিস্ফোরিত বস্তুটির ধরন ও উৎস চিহ্নিত করতে কাজ করছে পুলিশ। বিএনপিপন্থী আইনজীবীদের অভিযোগ, জনমনে আতঙ্ক তৈরি করতেই পলাতক ফ্যাসিস্ট চক্র ন্যাক্কারজনক ঘটনা ঘটাতে পারে। আদালত চত্বর ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুর এলাকায় থেকে মধ্যরাতে আবারও একটি ড্রামের ভেতরে রাখা স্কচ টেপে মোড়ানো প্রেসার কুকার থেকে একটি বোমা উদ্ধার করেছে পুলিশ। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে সেটি নিষ্ক্রিয় করে। এ সময় গোটা এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। ড্রামের ভেতরে একটি প্রেসার কুকারে বোমাটি রাখা ছিল। রাতে অজ্ঞাত 3 জন ড্রামটি মসজিদের মাঠে রেখে চলে যায়। সংবাদ শেষ করব, শিরোনামগুলো আরেকবার জানি। রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার। বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। আবারও গ্যাস সংকট, যোগ হয়েছে তীব্র লোডশেডিং। সামনে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা জ্বালানি প্রতিমন্ত্রীর। মার্কেট ও শপিং মল খোলা থাকবে রাত 8টা পর্যন্ত। মানবতা বিরোধী এক মামলায় 7 আসামির সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ। ওবায়দুল কাদের ছিলেন রাজনৈতিক জোকার, চিফ প্রসিকিউটরের মন্তব্য।
এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। এতক্ষণ সাথে থাকে অসংখ্য ধন্যবাদ।